সবার আগে নজর রামপুরের দিকে, তার কারণ সন্দেশখালী যাওয়ার চেষ্টা আরো একবার করেছেন কংগ্রেসের প্রতিনিধি দল। আর এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সেই প্রতিনিধি দল রামপুরে বসে রয়েছে। পথে বসে তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক যেভাবে আমরা দেখেছিলাম যে সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছিল, ঠিক যেভাবে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল, ঠিক যেভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদেরকে আটকানো হয়। সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, অধীর চৌধুরীরা উঠে পড়েছে দেখলাম, এরপর কি? দেখো স্বদেশ, অধীর রঞ্জন চৌধুরীরা উঠে পড়েছে। তারা যে কোনোভাবেই এই সন্দেশখালী যাবেনি এবং সেই কারণে তারা এখন ব্যারিকেডের সামনে পৌঁছে গেছে। সেই ছবি দেখতে পাচ্ছ। মূলত বেশ কিছুক্ষণ, প্রায় 2:30টা থেকে তিনি বসেছিলেন। কংগ্রেস যার পুলিশ প্রশাসন তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে যেভাবে তারা শান্তিপূর্ণভাবে আলোচনা চান, শান্তিপূর্ণভাবে কথা বলতে চান পুলিশের সঙ্গে, কিন্তু পুলিশ কিন্তু কোনো রকম গুরুত্ব দেয়নি। অধীর রঞ্জন চৌধুরী প্রায় 8 ঘন্টার কাছাকাছি বসে থাকার পর এখন তুমি দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসনের সামনে পৌঁছে গিয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে পৌঁছে গিয়ে তিনি যে কোনোভাবে সন্দেশখালী পৌঁছে যান। এমনকি পুলিশের কাছে এও বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে 144 যারা যেহেতু রয়েছে তার জন্য 4 জনকে নিয়ে এবং তারপরে ছবি দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের রামপুরে। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী তার নেতৃত্বে যে প্রতিনিধি দল তারা সন্দেশখালী যাবেনি। পুলিশের সঙ্গে আবারও বচসায় এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, আবারও নতুন করে উত্তেজনা রামপুরে। ধারা জারি এবং এই নেতারা যদি যান সন্দেশখালীতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হবে, তাই তাদেরকে যেতে বাধা। আমরা কি ঘরে যাবো নাকি? এই সরকারি রাস্তায় আমরা আগে যেতে পারবো না কেন? নিয়ম মানলে কি যাওয়া যাবে? আমার 2-3টে পোস্টার পড়ে গেছে। পুলিশ হন আর যেই হন কমসে কম তো বলবেন যে কেন এখানে আটকানো হলো আমাদের। আমরা কিন্তু কিছু জানি না। মনে করেন আমরা পথচারী, কোনো ঘটনা ঘটেছে আমরা জানতে চাইছি, জানার অধিকার সকলের আছে। সেই জানার অধিকারের জন্য আমরা এলাকায় যেতে চাইছি। আপনাদের মনে হতে পারে যাওয়াটা অন্যায়, কিন্তু সেটা বলুন যে আপনাদের যাওয়াটা অন্যায়। আপনারা বলুন যে আপনাদের নিষেধাজ্ঞা, আপনারা বলুন যে আমরা সব ক্রিমিনাল। কিছু তো বলবেন একটা, কিছু মুখ বলছেন না, মুখ দর্শকে আপনারাও বোবা হয়ে আছেন, আমাদের কিছু করতে দিচ্ছেন না। একটু অদ্ভুত ব্যাপার। আমরা জানছি কিছু মহিলাকে আপনারা দাঁড় করে দিয়েছেন। আমাদের ঘরের অপমান করার কোনো ইচ্ছা আমাদের কখনোই নেই, কিন্তু কথা হচ্ছে যে আমরা যেতে না পারবো না কেন? এই সহজ সরল উত্তর আমাদের দেওয়া উচিত। আপনারা কেউ কিছু বলবেন না? এটা কোন সব বোবা বলো। এখানে কোনো 144 ধারা নেই, তাও কেন আটকাবে? 144 থাকলে 4 জনকে দিন, এটা তো আইনের বই। আপনারা তো এইটা ফলো করেন, উত্তর দিচ্ছেন না কেন? পুলিশকে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এক মিনিট ভাই, এক মিনিট। পুলিশকে মুখ্যমন্ত্রী, আপনারা তো এই আইনের বই পড়েন, বলুন একজন সাংসদকে এখানে আটকে রেখেছেন, 7টাকে মুখ্যমন্ত্রী হয়ে আছেন কেন? কথা নেই কেন? শাহজাহানের বেলায় যদি থাকে বলুক কোন আইনে আটকাচ্ছেন বলুন। আইনটা কি বাড়িতে তৈরি করে এনেছেন? আটকাচ্ছেন কেন? প্রদেশ কংগ্রেস সভাপতিকে আটকানো হচ্ছে কেন? আপনারা চুপ করে আছেন কেন? আইপিএস অফিসার, আপনার কাছে তার মানে অর্ডার নেই। আরে সাংসদ কি উগ্রপন্থী? এটি ভারতবর্ষ। ভাই ধাক্কাধাক্কি করছে কেন? কি ওসব করিস না ভাই এখনই।
চৌধুরীর সঙ্গে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার চেষ্টা করলো, কিন্তু পুলিশ কিন্তু কোনোভাবেই অধীর রঞ্জন চৌধুরীর কথা অনুযায়ী তাকে ভেতরে তাতে ব্যারিকেড পেরিয়ে আগে যেতে দেওয়ার ব্যাপারে নারাজ। সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ কংগ্রেস কর্মীরা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তারা যে কোনোভাবে ব্যারিকেড ভেঙে তারা ঢুকবেনি এবং রামপুর হয়ে সন্দেশকে ধামাকালি অব্দি যাবেনি, এবং সেই কারণে দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। উল্টো দিকে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বারবার করে বলছেন যে কোনো রকম ধস্তাধস্তি বা ঝামেলার পুলিশের ফাঁদে পা না দিতে, কিন্তু কংগ্রেস কর্মীরা কিন্তু তারা একটা প্রকার নিশ্চিত যে তারা যে কোনো ব্যারিকেড ভাঙবেন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে পরিস্থিতি খারাপ হচ্ছে এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি চলছে। অধীর রঞ্জন চৌধুরী বারবার বারণ করছে, তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে কংগ্রেস কর্মীরা। ঠিক শেখ শাহজাহানের বাড়ির অদূরে এই ব্যারিকেড করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রথমে কংগ্রেস কর্মীরা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে 2:30টা থেকে বসে পড়ার পর অধীর রঞ্জন চৌধুরী বারবার করে এখানে যিনি পুলিশের দায়িত্বে আছেন তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই সন্দেশখালী গিয়ে সাধারণ মানুষের কথা বলাটা কতটা জরুরি এবং 4 জন যাবে প্রয়োজন হলে 144 ধারা অনুযায়ী, কিন্তু দেখা যায় সেই পুলিশ সেই কথায় গুরুত্ব দিচ্ছে না। তারপরে কিন্তু কংগ্রেস কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। শান্ত, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা কংগ্রেস কর্মীরা করছেন। এর আগে আমরা বিজেপির ক্ষেত্রেও দেখেছি, কিন্তু আলটিমেটলি তারা যেতে পারেনি, তাদেরকে ফিরে যেতে হয়েছে। ফিরে গিয়ে কেউ কেন্দ্র সরকারকে, রাজ্যপালকে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন। কংগ্রেস নেতৃত্ব যদি আজকে না যেতে পারেন, তারা তো অবস্থানে বসেছেন, চেষ্টাও করছেন, কিন্তু যদি শেষমেশ পুলিশি বাধার মুখে তারা না যেতে পারেন, তারপর কি করবেন? দেখো, যেতে না পারলে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু একটা কথা বলেছে যে তারা আবার এখানে অবস্থান বিক্ষোভে বসে যাবে। দেখো, পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা পুলিশ আগে এগিয়ে দিয়েছে, অর্থাৎ মহিলা পুলিশদের আগে রেখেছে ব্যারিকেডের সামনে, তারপর পুলিশরা রয়েছে। পুলিশ এখানে কিন্তু রীতিমতো পরিকল্পনা করে কিন্তু এখানে ব্যারিকেড সাজিয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরী যেখানে ধস্তাধস্তি হচ্ছে তার একটা ফোনে রয়েছে, তিনি কিন্তু বারবার করে বলছে পুলিশের প্ররোচনায় পা না দিতে, কারণ মহিলা পুলিশরা আগে রয়েছে। এখানে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তাদের বলছেন যদি না যেতে দেওয়া হয় তাহলে কিন্তু অবস্থান বিক্ষোভে বসবেন, কিন্তু কংগ্রেস কর্মীরা দেখতে পাচ্ছ কিভাবে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে এবং মহিলা পুলিশদের সঙ্গে ধাক্কাধাক্কি চলছে। হাতে পতাকা নিয়ে, মুখে স্লোগান নিয়ে তারা কিন্তু রীতিমতো এগিয়ে যাবেনি এবং সেই অনুযায়ী কিন্তু এই ধাক্কাধাক্কি চলছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, ক্যাম্পাসের সমর, সেই ছবির সমরের মাধ্যমে সেই ছবি ফুটে উঠছে এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। প্রথমত ত্রিস্তরীয় ব্যারিকেড, একদিকে হচ্ছে পুলিশ রয়েছে, তারপর মহিলা পুলিশ, তারপর রয়েছে বাঁশের ব্যারিকেড, অর্থাৎ 4-5 থেকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই কংগ্রেস কর্মীদের, যাতে তারা এই ব্যারিকেড টপকে বা ব্যারিকেড ভেঙে কোনোভাবেই ধামাকালি বা সন্দেশখালীর দিকে না যেতে পারে। একেবারে শান্ত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা তারা এগোনোর চেষ্টা করছেন, পুলিশের সঙ্গে তুমুল বচসা, ধাক্কাধাক্কি এবং পুলিশের পরিকল্পনা রয়েছে, মহিলা পুলিশদের এগিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবেই তারা ভেতরে যেতে, অর্থাৎ সন্দেশখালীতে যেতে দিতে নারাজ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই মুহূর্তে কংগ্রেসের বিক্ষোভ, আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল ধস্তাধস্তি, ধুমধুমার কাণ্ড। শান্ত, গতকাল যে ব্যারিকেড আমরা দেখেছি, গতকালও এই ব্যারিকেড চোখে পড়েছে। সকাল থেকে সৌরভ তুলে ধরেছিল সেই ব্যারিকেড দিয়ে কিভাবে কার্যত একটা দুর্গের গেটে পরিণত করা হয়েছে। কোনোভাবেই সেই ব্যারিকেড ক্রস করে, কাঠের ব্যারিকেড ক্রস করে যাতে কেউ না ঢুকতে পারেন, সেটা কংগ্রেস নেতৃত্ব ডেফিনেটলি জানেন। তারপরও আজকে তারা যাওয়ার চেষ্টা করেছেন। প্রত্যেককে বাধা দেওয়া হয়েছে, তাদেরকেও যে বাধা দেওয়া হবে সেটাও তারা জানতেন। তো এবং 144 ধারা বলছেন ঠিকই, কিন্তু 144 ধারা মেনে কাউকেই তারা ঢুকতে দিতে রাজি নন। এই বিষয়টা মাথায় রেখেই তো কংগ্রেস নেতৃত্ব গিয়েছিলেন এবং বাধার মুখে পড়েছেন। এরপর কি করবেন তারা ভাবছেন, এখানেই অবস্থানে বসবেন? দেখো, তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এলাকাটায় হচ্ছে, যে এলাকাটায় ধস্তাধস্তি হচ্ছে বা আগে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেই এলাকায় কিন্তু কোনো 144 ধারা জারি নেই। 144 ধারা জারি আছে কিন্তু ধামাকালির কাছে। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু সেই কথাটাই বারবার করে বলার চেষ্টা করেছেন, যেখানে 144 ধারা জারি রয়েছে সেখানে তারা এত বিপুল কর্মী সমর্থন নিয়ে প্রবেশ করবেন না, কিন্তু যেখানে 41 ধারা নেই সেখানে কেন তাদের যেতে দেওয়া হবে না, এই প্রশ্নই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তুলছে। পুলিশের তরফে কিন্তু রীতিমতো পরিকল্পনা করে
করে প্রত্যেককে আটকে রাখা হয়েছে। এই যারাই আসছেন যে কোনো দলের শাসক বিরোধী দলের তাদের প্রত্যেককে এই রামপুরের এখানে বাসের ব্যারিকেড দিয়ে আটকে রাখা হচ্ছে। তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখানোর পর পুলিশ কিন্তু নাছর বান্ধা তাদেরকে না যেতে দেবার ব্যাপারে রীতিমতো পুলিশের কিন্তু একটা দুর্গ তৈরি করে ফেলেছে। এইখানে জেলা পুলিশ শুধু নয়, জেলার অন্যান্য কমিশনারেট থেকে কিন্তু পুলিশ আনা হয়েছে, কমব্যাট ফোর্স আনা হয়েছে, র্যাব আনা হয়েছে এই জায়গাটিকে সম্পূর্ণ দুর্গ তৈরি করে দেওয়ার জন্য। এবং সেই মতো তুমি দেখতে পাচ্ছ যে এই দুর্গ তৈরি করার জেরেই কিন্তু কোনো বিরোধী দল যেতে পারছে না। অধীর রঞ্জন চৌধুরী দেখো পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক করে আসার পর আবার বিপরীত দিকে চলে আসছে। অর্থাৎ আমরা অধীরদার সঙ্গে আবার কথা বলে নেওয়ার সবাই চেষ্টা করবো। অধীরদা আবার বসে পড়ছেন এইখানে বিক্ষোভ, যেহেতু পুলিশ যেতে দিচ্ছে না, যেটা বলা হয়েছিল অবস্থান বিক্ষোভ চলবে, সেই মতো কিন্তু এখানে অধীর রঞ্জন চৌধুরী আবার এসছেন। এবং আমি কাছে আপনি চলুন এখান থেকে অদিতদা বলছে আবার অদিতদা গাড়িতে উঠছেন, যে কংগ্রেস কর্মীদের গাড়ি ছিল সেই গাড়িতে উঠছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখবেন। যেহেতু ব্যারিকেড করে তিনি ব্যারিকেড ভেঙে কোনোভাবে ধস্তাধস্তিতে বিশ্বাসী নয়, এমনকি কোনো মারপিটে যেতে চান না, তার জন্য কিন্তু তিনি কোনো রকম প্রতিরোধ করা শুধুমাত্র ধাক্কাধাক্কির পরে কর্মীদের বুঝিয়ে তার নিজের কাছে নিয়ে এসেছেন। এখন তুমি দেখতে পাচ্ছ যে কংগ্রেস কর্মীরা যেখানে যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে অধীর রঞ্জন চৌধুরী উঠেছেন এবং এখানে বক্তব্য রাখবেন। देख रहे हैं, आप देख रहे हैं इनका धक्का दे देंगे, बोला धक्का दे रहे गाड़ी माइक का अरे कुछ चुप करो ठाकुर, प्लीज प्लीज साइलेंट प्लीज, कुछ चुप करो ठाकुर। আপনি তো পুলিশ বাহিনীর কথা বললেন, পুলিশ কি বললো? हेलो 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 আজকের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে আজ সন্দেশখালী এক চর্চার বিষয়। কোনো সুনামের জন্য নয়, সারা ভারতবর্ষ জুড়ে সন্দেশখালীকে কেন্দ্র করে আজ বাংলার মানুষের প্রত্যেকের সম্মান ভুলুণ্ঠিত। এই সন্দেশখালী এখানকার পঞ্চায়েত, এখানকার পঞ্চায়েত সমিতি, এখানকার জেলা পরিষদ, এখানকার এমএলএ এমপি, বাংলা সরকার সমস্ত কিছু পরিচালনা করে তৃণমূল পার্টি। এবং একদিন নয়, বছরের পর বছর ধরে তারা সারা বাংলাকে যখন শাসন করছে, সন্দেশখালীকেও শাসন করেছে। এই সন্দেশখালীর বুকে যখন বাংলার মা বোনেদের সেই ভয়ঙ্কর দিনগুলোর কাহিনী প্রকাশ পাচ্ছে, তখন আমরা প্রত্যেকে লজ্জিত হচ্ছি, আমাদের প্রত্যেকের বিবেকে দংশন হচ্ছে। আমরা এটা মানতে পারছি না যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, বিবেকানন্দ ঠাকুর, রামকৃষ্ণের এই বাংলায় কিভাবে মা বোনদের উপরে এই ধরনের অত্যাচার হতে পারে। যুগ যুগ ধরে বাংলার মানুষ আমরা গর্ব করে সারা ভারতবর্ষকে বলেছি, হয়তো আমাদের পয়সা নেই, হয়তো আমাদের সম্পত্তি নেই, হয়তো আমাদের বড় বড় রাজপ্রাসাদ নেই, কিন্তু বাংলার মানুষ আমরা সংস্কৃতিবান বাংলার মানুষ, আমরা সভ্যতা, ভদ্রতা, সততাকে মূলধন করে আমরা বেঁচে থাকি। এটা আমরা যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষকে বলেছি। আমরা গর্ব করে বলি
যে কলকাতা হচ্ছে সারা ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী, অর্থাৎ বাংলা হচ্ছে দেশের সংস্কৃতির রাজধানী। যেমন বোম্বেকে বলা হয় বাণিজ্যের রাজধানী, দিল্লিকে বলা হয় রাজনীতির রাজধানী, তেমনি বাংলাকে বলা হয় সংস্কৃতির রাজধানী। আজকে সেই বাংলায় কোন সংস্কৃতির মধ্যে আমরা জীবন যাপন করছি, সন্দেশখালী তার জ্বলন্ত প্রমাণ। একটা ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কেন এত চেষ্টা? আমাদের প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই। আমরা এখানটা কোনো বোমা গুলি পিস্তল নিয়ে আসিনি। যেহেতু সন্দেশখালী ঘটনায় আমরা সবাই বিব্রত বোধ করছি, সন্দেশখালী ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে, তাই বাংলার মানুষ হিসাবে, বাংলার জনপ্রতিনিধি হিসাবে আমাদেরও কৌতূহল, আমাদেরও জিজ্ঞাসা, কি হয়েছে সন্দেশখালীর মানুষের কাছে জানবার চেষ্টা করব। এটার মধ্যে কোনো অন্যায় আছে? এটার মধ্যে কোনো অপরাধ আছে? এখানকার পুলিশ বাহিনী, সরকার ড্রোন উড়িয়ে সব দেখছেন। এখানে কোনো বোমাবাজি করতে আসেনি। আমরা ভদ্রভাবে বলতে এসেছিলাম সন্দেশখালীতে প্রবেশ কেন আমাদের জন্য নিষিদ্ধ। হাইকোর্ট বলছে 144 ধারা উঠিয়ে দাও। তারপরেও এখানকার পুলিশ শতপবিত্র হয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এখানে বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করেছে। সেটাও তো পুলিশ বলতে পারে নাকি? পুলিশের তো উচিত যেখানে ব্যারিকেড করেছেন সেখানে মাইক রাখা, মাইক রেখে বলে দেওয়া যে এখানে 144 ধারা আপনারা এগোবেন না। আপনারা তারও ব্যাখ্যা দিতে পারছেন না। আমাদের মিছিল যাতে আটকানো যায় তার জন্য আমাদেরই ঘরের মা বোন যারা আজকে পুলিশ বাহিনীতে আছে, আমরা তাদের জন্য গর্ববোধ করি। শুধু পশ্চিমবঙ্গেই পুলিশ বাহিনীতে মহিলা নেই, সারা ভারতবর্ষের সামরিক বাহিনীতেও আছে। আমরা চাই বাংলার শুধু নয়, ভারতবর্ষের মহিলারা এগিয়ে আসুক। কিন্তু আমাদের যখন প্রতিবাদ, সেই প্রতিবাদকে সামনে রেখে মহিলা পুলিশদের খাড়া করে দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইলেন? আপনারা আরেকটা অন্যায় করলেন। কারণ আমরা সেই ব্যবস্থা করে আসিনি এখানটাই, আমরা এখানে তো প্রতিবাদ করতে এসেছি। সেখানে পুলিশ বাহিনীকে সামনে রেখে আমাদের প্রতিবাদকে আপনারা খর্ব করে দেওয়ার প্রথমে চেষ্টা করলেন। কোন পুরুষকে আমরা খুঁজে পেলাম না। এ তঞ্চকতা কেন? এই চালাকি কেন? কেন এখানকার পুলিশের অফিসাররা কথা বলতে পারছে না? আমি জিজ্ঞেস করছি এখানে অফিসারকে, সে অফিসার জবাব দিচ্ছে না। আমি জিজ্ঞেস করছি এখানে জবাব নিষেধ কেন, সে অফিসার বলতে পারছে না, শুধু বলছে এরপর যাওয়া যাবে না। কেন? তার কোনো ব্যাখ্যা নাই। 144 ধারা কোথা থেকে ইম্পোজ হয়েছে আমরা কেউ জানি না। আইনের বই দেখানো হলো যে 144 ধারা থাকলেও 4 থেকে 5 জন লোক যেতে পারে, তারও কোনো জবাব নেই আপনাদের কাছে। তা আপনারা কারা? আপনারা পুলিশ বাহিনী না তৃণমূলের বাহিনী? কার বাহিনী? আমাদের জানতে ইচ্ছা করে। আপনাদের জন্য আমাদের লজ্জা হয়, আপনাদের জন্য আমাদের খারাপ লাগছে। কারণ আপনারা সবাই জানেন যে সন্দেশখালীর এই ঘটনা আইন বিরুদ্ধ এক নৃশংস ঘটনা। বাংলার ঘরের মা বোনেরা এখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতাদের ডাকে নির্দেশে তাদের সন্ত্রাসের ভয়ে তার স্বামীকে ছেড়ে তার সন্তানকে বিছানায় ফেলে রেখে খুশি করতে যেতে হয় তৃণমূলের নেতাদেরকে। তৃণমূলের নেতাদের যৌন ক্ষোধা মেটানোর জন্য বাংলার ঘরের মা বোনদের তাদের বিছানা ছেড়ে, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে তৃণমূল নেতাদের দপ্তরে গিয়ে তাদের যৌন লিপ্সা পূরণ করতে হয়। এ লজ্জা আমরা রাখবো কোথায়? বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা হয়েও আপনার কোন রকম বিবেকের দংশন হচ্ছে না। মামাটি মানুষের নেত্রী হয়েও আপনার একবার বিবেকের দংশন হচ্ছে না যে যাই একবার দেখে আসি যে সন্দেশখালীর মা বোনেরা কেন কাঁদছে, কেন এত প্রতিবাদ করছে। যারা সকাল থেকে রাত পর্যন্ত দুবেলা দুমুঠো খাবার জন্য সংগ্রাম করে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে, তারা হঠাৎ কেন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে? একবার কি আপনার জানতে ইচ্ছা করলো না? বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের ঘরের মা বোনেরা তারা কি আজকে বাজারের আলু পটল বেগুন যা খুশি তাই করা যাবে? আজকে বাংলায় আপনি কি সংস্কৃতি চালু করছেন? আরো ভয়ঙ্কর খেলা খেলছেন আপনি। বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর খেলা খেলছেন। আজকে সন্দেশখালীর উপরে এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে যে নিন্দার ঝড় বইছে, সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি আশ্রয় নিচ্ছেন
ধর্মীয় মেরুকরণের সাম্প্রদায়িক রাজনীতির। আপনি বোঝাতে চাইছেন আদিবাসীদের সঙ্গে, শিডিউল কাস্টদের সঙ্গে মুসলমানদের মারামারি। এ মারামারি নাকি আগেও হয়েছে 7-8 বছর আগে। আপনি প্রমাণ করতে চাইছেন যে সন্দেশখালীর ঘটনা, আদিবাসীদের, গরিব মানুষের সঙ্গে এখানকার মুসলমানদের মারামারি, এটা প্রমাণ করতে চেয়ে আরেকটা অপরাধ করলেন আপনি। অপরাধটা কি জানেন? সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মুসলিম সমাজকে আপনি কলঙ্কিত করলেন। ভারতবর্ষের কোন মুসলমান, তাদের ধর্মের কোন ব্যক্তি যদি কোনো মহিলার উপরে লাঞ্ছনা করে, অত্যাচার করে, নিষ্ঠুরতা করে, তাকে সমর্থন করে বলে আমি অধীর চৌধুরী বিশ্বাস করি না। কারণ আমি যে জেলা থেকে আসি সেই জেলায় ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান বাস করে। হ্যাঁ, সেই জেলায় ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান বাস করে। কয়েকদিন পর পবিত্র রমজান মাস শুরু হবে, তার আগে বাংলার মানুষকে আপনি মুসলমান সমাজ সম্পর্কে কলুষিত করছেন, কলঙ্কিত করছেন। উত্তম সর্দারকে মুসলমান, শিবপ্রসাদ হাজরাকে মুসলমান, আপনি শাহজাহান শেখকে মুসলমান, আর বাকি যারা তাদের দ্বারা অত্যাচারিত তাদেরকে উজ্জ্ব রেখে আপনি শিবু সর্দারকে, আপনি উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরাদেরকে সামনে রেখে দিয়ে সন্দেশখালীর যে সমস্যা, সন্দেশখালীতে যে অত্যাচার, সেই অত্যাচারটাকে গুলি দিয়ে আপনি হালকা করতে চাইছেন, এটাকে ফিকা করতে চাইছেন, মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে চাইছেন। এটাই বাংলার মুখ্যমন্ত্রী আপনার রাজনীতির কলুষতা। আপনি নিজে মানসিকভাবে কলুষ, আপনি নিজে রাজনৈতিকভাবে হীনতা, নীচতা প্রকাশ করেন, তাই সত্যকে সত্য বলার ক্ষমতা আপনার হলো না। আপনি তো বলতে পারতেন যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে তাতে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমি লজ্জিত। আপনি তো বলতে পারতেন যে আপনি লজ্জিতা, বাংলার সন্দেশখালীর এই ঘটনায় বাংলাকে লজ্জিত হতে হয়েছে, আমি কড়া ব্যবস্থা নেব। আপনি তো বলতে পারতেন, তাতে আপনার সরকার পড়ে যেত না, তাতে লোকে আপনাকে অপমান করতো না, লোকে আপনাকে অভিযুক্ত করতো না। কিন্তু আজ সারা বাংলার মা বোন আপনাকে অভিযুক্ত করছে। আপনি খোঁজ নিয়ে দেখুন। আপনি ভাবছেন আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলাম, 1000 টাকা পাইয়ে দিলাম, 200 টাকা বাড়িয়ে দিলাম, সব বাংলার মা বোনেরা আপনার গোলাম হয়ে গেল। এই ধারণা আপনার ভুল, এই ধারণা আপনার ভুল। বাংলার মা বোনেদের ইজ্জতের দাম আছে। বাংলার মা বোনেরা আজও তাদের ইজ্জতকে সব থেকে মূল্যবান সম্পদ বলে মনে করে। আপনি 1000 টাকা 1200 টাকার বিনিময়ে তাদের সেই ইজ্জতকে খরিদ করতে যাবেন না। আজকে সন্দেশখালী ঘটনায় সাম্প্রদায়িকরণের রাজনীতি কংগ্রেস মেনে নেবে না। আমরা এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করব। আপনি বলছেন এখানে আরএসএস এর ঘাঁটি, তা আরএসএস এর ঘাঁটি হলে আপনি কি করে ভোটে যেতেন? আরএসএস এর ঘাঁটি হলে এখানে আরএসএস কে যদি মনে হয় আরএসএস অন্যায় করছে, আরএসএস কে ব্যান করে দিচ্ছেন না কেন? সে ক্ষমতা আপনার নেই। কারণ আপনার আমলে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আরএসএস এর শাখা সংগঠন গড়ে উঠেছে। আপনি মোদীকে ভয় পান, মোদীর সঙ্গে সমঝোতা করেন, তাই আপনি আরএসএস কে কিছু বলেননি। যখন আপনি ক্ষমতাতে ছিলেন পশ্চিমবঙ্গে 200 থেকে 300টা আরএসএস এর শাখা ছিল। আজ পশ্চিমবঙ্গে 8 থেকে 10,000 আরএসএস এর শাখা। আরো বড় কথা, সন্দেশখালী ঘটনা, তার সঙ্গে আরএসএস, তার সঙ্গে সাম্প্রদায়িকতা সব মিলিয়ে মিশিয়ে 2 4 করার চেষ্টা বাংলার মুখ্যমন্ত্রী করছেন। আমরা তা হতে দেব না। সামনে নির্বাচন, নির্বাচনের আগে আপনি আর মোদী, দিদি আর মোদী বাংলার রাজনীতিকে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের চেষ্টা শুরু করে দিয়েছেন।